আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পের 100 নম্বর পার্ট। তো যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। রায়হান খান এখন নিজের ঘরে খাওয়া দাওয়া করে করিডোর কক্ষে যায় না বললেই চলে। এমনিতেই মানুষটা কম কথা বলে, এখন যেন খুব বেশি প্রয়োজন না হলে কথাই বলতে চায় না। প্রেশারটাও বেড়ে গিয়েছে, এখন ঠিকভাবে কথা না বললে, হাঁটাচলা না করলে অসুখ বেড়ে যাওয়া স্বাভাবিক। নূরজাহান বেগম কিছুদিনের জন্য মায়ের বাড়ি ঘুরতে গিয়েছিল, ফিরবে গতকাল। সব দিক শাহানা বেগম একাই সামলাতে হচ্ছে, যদিও আরোহী সম্পূর্ণ সহযোগিতা করার চেষ্টা করে। রায়হান খানের জন্য রাতের খাবার এনে টেবিলের উপর রেখে দিল শাহানা বেগম। রায়হান খান এই মুহূর্তে সোফায় চুপচাপ বসে কি যেন ভাবছিল, কে জানে। উনার ইদানিং এই কাজ, অবসর সময় সোফায় ধ্যানরত অবস্থায় বসে থাকা, নয়তো বেলকুনিতে গিয়ে বসে থাকা। শাহানা বেগম রায়হান খানের সামনে খাবারের প্লেট এগিয়ে দিতে দিতে স্বাভাবিকভাবেই বলল, খেয়ে নিন। রায়হান খান চুপচাপ খাবার প্লেট হাতে নিয়ে তরকারি দেখে বেশ অবাক হলেন। হতবাক জড়িত কণ্ঠে বলে উঠল, ঢেঁড়স ভাজি আর মিষ্টি কুমড়া দিয়ে মাছের ঝোল, এসব কি রান্না করেছ? এইগুলো সানি খায় না, জানো না? বাক্যটুকু শেষ হতেই রায়হান খান নিজেই নিস্তব্ধ হয়ে গেলেন। এক প্রকার চোরের মতো খাবার প্লেট রেখে দিলেন টেবিলের উপর। সেই মুহূর্তে শাহানা বেগম কাঁদতে কাঁদতে রায়হান খানের পাশে বসে পড়লেন। রায়হান খান তখনও নিস্তব্ধ হয়ে বসে রয়েছে। শাহানা বেগম রায়হান খানের কাঁধে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন। কান্না জড়িত কণ্ঠে বলে উঠলেন, এত বছর ধরে আপনার সাথে সংসার করছি আমি আপনাকে চিনব না? উপরে উপরে যতই আপনি কঠোরতা দেখান না কেন, ভিতর থেকে আপনার মতো নরম আর দুজন হয় না। কেন জেদ ধরে আছেন বলুন তো? পুরনো রেশার ছিটে এনে ছেলে মেয়েদের কেন কষ্ট দিচ্ছেন? ছেলেটা আমার ক্ষত বিক্ষত শরীর নিয়ে বেরিয়ে গেল, কেমন আছে কে জানে। আপনাদের দুজনে জেদ এক কেন বলেন তো? আপনিও ডাকছেন না, জেদ করে আমার ছেলেটাও আসছে না। এই পুরনো রাগ টেনে ছেলেকে দূরে রাখছেন, কি দোষর বলুন তো? আপনার আশ্রয় তো বড় হয়েছে, স্বভাবটাও একদম আপনার মতন হয়েছে। ওই যে দূরে রাখছেন না, একদিন আফসোস করবেন, কাছে টেনে নিতে ছটফট করবেন আপনি। সেই দিন আমার ছেলে জেদ দেখানো শুরু করবে, আর আটকাতে পারবেন না। ফিরিয়ে আনুন না আমার ছেলেকে। আপনার ঘৃণা হলে থাক, মুখ দেখতে হবে না আপনার। আমার ছেলে অন্তত আমার চোখের সামনে থাকুক। ছেলেটা চলে যাওয়ার পর থেকে সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে, আর জেদ ধরে থাকবেন না দয়া করে। রায়হান খান তখনও চুপচাপ বসে রয়েছেন। রায়হান খান এর প্রতিক্রিয়া না দেখালেও এক প্রকার রেগে উঠে দাঁড়ালো শাহানা বেগম। কান্না জড়িত কণ্ঠে রাগ দেখিয়ে বলে উঠলেন, থাকুন জেদ ধরে, একদিন এই জেদের জন্য আপনি আফসোস করবেন, মিলিয়ে নিয়েন আপনি। শাহানা বেগম ঘর থেকে বেরিয়ে যেতেই রায়হান খান থতমতো পায়ে উঠে দাঁড়িয়ে পা বাড়ালেন বেলকুনির দিকে। খানবাড়ি নিস্তব্ধ, শুধু দূরে থেকে ভেসে আসে ব্যস্ত শহরের কোলাহল আর যানবাহনের শব্দ। আকাশের দিকে দৃষ্টি রাখলেন রায়হান খান। দৃশ্যমান হলো কিছু পুরনো স্মৃতি আর কালো স্মৃতি। সোফার উপর পায়ের উপর পা তুলে নিজস্ব ভঙ্গিতে বসেছিলেন সাগর মাইন শিকদার। টেবিলের উপর রাখা একটা চাপাতি ছুরি। রায়হান খান বিছানায় বসে রক্তচক্ষু নিয়ে তাকিয়েছিলেন সাগর মাইন শিকদারের দিকে। সেই দিন তার প্রথম খুন করার ইচ্ছে হয়েছিল। খুন যদি পাপ না হতো, রায়হান খান আজ খুনি হতেন। সাগর মাইন শিকদারের দৃষ্টি হিংস্র জন্তুর থেকে কম নয়। রায়হান খানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলে উঠলেন, তোর বাপকে কেন আনিনি জানিস? শ্বশুর হয়, আমি আবার সম্পর্কে মারাত্মক সম্মান করি, নয়তো তোর বাবার মাথা তোর কাছে হাতে থাকতো। তোকেও সম্মান করা উচিত, সম্পর্কে বড় ভাই। তুইও আমার, কিন্তু বয়সে ম্যাচিং আছে। ম্যাচিং ছাড়া গুরুত্বপূর্ণ কথা বলা যায় না। তোর বাবার সাহস কি করে হয় আমার রক্তকে মেরে ফেলা চিন্তা মাথায় আনার? শ্বশুর হয়ে বেঁচে গিয়েছে, নয়তো মস্তিষ্ক খুলে রেখে দিতাম আমি। নীতিবান কথা কোথায় গেল ওনার? আমার ছেলেকে মারবি, এইটা খুন না? ওইটা দেখা যায় না, তাই না? রায়হান খানও দাঁতে দাঁত পিষে বলে উঠেছিলেন যে এত মারকুল খালি করলো, এত বাচ্চাদের এতিম করলো, তার দুনিয়ায় না জন্ম নেওয়া বাচ্চা নিয়ে এত পোড়াই কেন? তাহলে ভাব, যাদের কুল খালি করেছিস তাদের কেমন লাগে? আমার পাপ, আমার ছেলে নিষ্পাপ, ওর কোনো দোষ নেই রায়হান, ওকে মাঝে কখনো টানবি না। রায়হান খান শক্ত চেয়াল নিয়ে জবাব দিয়েছিলেন, রক্ত যতই পাপ সে নিষ্পাপ হয় কি করে? খুনির ছেলে খুনি। সম্পূর্ণ বাক্য শেষ করতে পারলেন না রায়হান খান। এর আগেই সাগর মাইন শিকদার হুঙ্কার দিয়ে গর্জে উঠলেন, এই চুপ, খুনির ছেলে, খুনির ছেলে। তোর কি? হ্যাঁ শুন রায়হান খান, আমার ছেলে হবে উজ্জ্বল। আমি যাই হই, আমার ছেলেকে পাপের জগৎ থেকে দূরে রাখবো আমি। ও আমার হীরা হবে। তখন আমার চ্ছেলেকে খুব ভালো করে রাখিস। আমার ছেলেকে নিয়ে তখন আফসোস করবি, ভালোবাসবি আমার ছেলেকে। অসম্ভব, তোর কি জন্মগত ঘাড় তেরা? বাপ ছেলে মেয়ে সব এক। যাক, চ্যালেঞ্জ নিস না, তোর বোনের মতো হেরে যাবি। আমি আমার বোনের মতো দুর্বল না, পাপের উপর কখনো মায়া হবে না আমার। সাগর মাইন শিকদার রহস্যময় বাঁকা হাসছিল রায়হান খানের এমন জবাবে। চ্যালেঞ্জ থাকলো, যেই খান বাড়িতে এই সাগর মাইন শিকদারকে মারতে চাইছে, এই খান বাড়ির চোখের মনি হবে সেই সাগরের ছেলে। সাগর মাইন শিকদার চাপাতে নিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালেন, নিজস্ব ভঙ্গিতে বলে উঠলেন, শুন রায়হান, আমি হিসাবে অদক্ষ, তোদের মতো এত চালাক চতুর না। আমার পিঠ পিছে কোনো অভিনয় নাই। সোজা সাপটা জবাব আমার। যে ভালোবাসা কদর করি, যে আঘাত করে আমিও করি। মুখোশ পরে ভালো চাঁদার শখ নাই আমার তোদের মতো। আমি খুনি, কিন্তু তোদের মতো ভয়ঙ্কর না। নিজের ভাগ্নেকে খুন করতে চাস, এটাও একটা খুন, এটাও রক্ত। রেশারেশি যেহেতু আমার সাথে টক্কর আমার সাথে দিবি, আমার ছেলের সাথে না।
তোর ছেলে হবে আমার ভাগ্নে ভাবলি কি করে? তোর রক্তের সাথে কোনো সম্পর্ক নেই আমার। সাগর মাইন শিকদার আবার বাঁকা হাসলেন। রসিকতা করা স্বভাব তার ছিলেন। এমন কঠিন মুহূর্তেও সেদিকে রসিকতা সুর টেনে বলেছিলেন। পরে আবার মেয়ের জামাই বানাতে উঠে পড়ে লাগিস না যেন। রায়হান খান বেশ বিরক্ত সুরে বলে উঠেছিলেন, সাগর তুই যা, তোর সাথে কথা বলা রুচি হয় না আমার। তোর ছেলে, তোর রক্ত তোরই কাছে রাখ। শুধু আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, তুই দূরে থাক আর তোর ছেলেকেও দূরে রাখ। সাগর মাইন শিকদার হাসতে হাসতে বেরিয়ে গেলেন। কি ভেবে দরজাতে থেমে গেলেন সাগর মাইন শিকদার থতমত কণ্ঠে বলে উঠলেন, অহংকার করিস না রায়হান, না জানে কোনোদিন তোর হাতে পাপ হয়ে যায়। একটা কথা কি জানিস রায়হান, কেউ খুনি হয় পেটের দায়ে, কেউ খুনি হয় অর্থের লোভে, কেউ খুনি হয় সুখে আর কেউ খুনি হয় নিজেকে বাঁচাতে। আমি খুনি হয়েছি সুখে আর নিজেকে বাঁচাতে। 12 বছরে আমার আদরের ভাস্তির লাশ দেখেছি। আমার আদরের ভাস্তি কিভাবে মারা গিয়েছিল জানিস? 30 বছরে পুরুষের নির্মমভাবে শুইলে ক্ষুধা মিটিয়েছিল। দোষ কি জানিস? শিকদার বাড়ির ন্যায় কথা বলছে। আমরা তখন ন্যায়ভাবে কেস করলাম, কারণ আমার বাপ মানুষটা জেদি হোক, রাগী থাকুক না, মনটা ভালো। আবার তোদের মতো নিয়ম নেই, অন্যায় পাপ অনেক মানে। আমার আদরের মৃত ভাস্তিকে মর্গে নিয়ে কাটছিল। কি সাইপাস চেক করলো কে জানে। সমাজ হাজারো অন্যায় করে বেড়ায়, সমস্যা নেই, কিন্তু ন্যায়ের বেলায় প্রমাণ ছাড়া শাস্তি দেয় না। কিন্তু মরার আগেও আমার নিষ্পাপ ভাস্তি কষ্ট পেল, মরার পরও কষ্ট পেল। তোরা সমাজ রায় কি দিয়েছিল জানিস? অর্থের জরিমানা 20 লক্ষ টাকা। আমার ভাস্তি এত কষ্ট পেল, বিনিময়ে 20 লক্ষ টাকা। স্যাহ, আগেই বলছি আমি হিসাবে অদক্ষ। সোজা সাপটা হিসাব বুঝি আমি। জীবনে প্রথম খুন করলাম আমি। মনের যত খায়েশ মিটাইয়া মারছি। রাতের অন্ধকারে কেউ জানে না, আজ তুই জানলি। অন্যায়ের প্রতিবাদে 3-3টা গুলি বসিয়েছিল বাবার বুকে। আমার কোলে মাথা রেখে ছটফট করতে করতে মরেছিল বাবা। আমার বাপের সুখে মাও চলে গেল। প্রথম জনসম্মুখে খুনি হলাম আমি। এই যে চাপাতে দেখছিস না, এই কূপ দিয়েছিলাম 5টা ঠিক মাথা বরাবর। আমিও সমাজের টাকা দিয়েছিলাম, তোর সম্মানের সম্মান গ্রহণ করেছিল চুপচাপ। আমার হিসাব এমন টাটকা টাটকা, তবে আমার ছেলে যে হিংস্র জীবন দেখবে না। কারণ খুনি শব্দটা শুনতে কেন জানি খারাপ লাগে। ওই যে সুখে আর জীবন বাঁচাতে হয়েছিল, যে বাধ্য করলো সমাজ, আর অপরাধ নিলাম আমি। হজম হয় না বিষয়টা। আমি আমার ছেলেকে আগলে রাখবো, না থাকবো শোক, না থাকবে মরণের ভয়, না থাকবে অর্থের লোভ। মিলিয়ে নিস তুই রায়হান। আমার ছেলে নিয়ে তুইও গর্ব করবি। আজ সম্পর্কের অস্বীকার করছিস, একদিন এই সাগরের ছেলে সমাজে সকলের সামনে নিজের ভাগ্নে বলে দাবি করবি। পুরনো কথা স্মরণ হতেই রায়হান খানের চোখজোড়া লাল হয়ে এলো। হেরে যাওয়া ভয়ে নাকি কারো শূন্যতার অনুভব করতে পারল না রায়হান খান। হয়তো অনুভব করতে পারলেও অস্বীকার করে বসলো সঙ্গে সঙ্গে। চোখের কোণে পানি জমে আসতেই চোখ মুছে নিল রায়হান খান। মনে মনে আওড়ালো, বড় মুখ করে বলে গিয়ে ফেলে গেলি তো। আমার আশ্রয় বড় হলো, আমি তো আগলে রাখলাম তোর ছেলেকে। তোর ছেলে যে দেখলাম, রাগ দেখলাম, আমার সাথে টক্কর নেই, মুখের উপর জবাব দেয়। তোর ছেলে তোর থেকেও হিংস্র, তোর ছেলের চোখ জোড়া তোর থেকে কঠোর। তবু তোর ছেলেকে কেন জানি আগলে রেখেছিলাম। জানিস, একটা বাবার স্বপ্ন পূরণ করলাম। পাপ ছুতে দেয়নি তোর ছেলেকে। তোর স্বপ্ন পূরণ করেছি বলে আমি হার মানব না কখনো। তোর ছেলে তোরই ছেলে, আর আমার গলার কাটা। নিয়ম মতো আজও রাত 10টায় পরে বাড়ি ফিরল। ঘরে কলিং বেল বাজালো সানি। মিনিট খানেক ব্যবধানে খট করে দরজা খোলার আওয়াজ শুনে সামনে তাকালো। তুহা গাঢ় লাল রঙের 3 পিস পরেছে, মাথায় অর্ধ ঘুমটা টানা রয়েছে। তুহা মাথা সেভাবে কখনো কাপড় দেয় না। তুহা দরজা খুলে স্বাভাবিকভাবে বলে উঠল, সানি ভাই, আপনি শুধু শুধু এত দেরি করে বাড়ি ফিরেন কেন? মেজো মায়া একা থাকে বাসায়, খারাপ লাগে না? কথাটা হয়তো সানির কান অব্দি পৌঁছালো, ব্যর্থ হলো। সানি হারিয়ে গিয়েছে পুরনো স্মৃতির মাঝে। তার চোখে দৃশ্যমান হলো তার লাজুক রমণীর মায়াবী মুখটা। নরম গোলাপি ঠোঁট জোড়া লাজুক হাসি, মায়াবী চোখ জোড়ায় সেই গাঢ় কাজল, আর সেই চোখ জোড়ায় লজ্জায় বারবার নামিয়ে নেওয়া। তার কাছে আসতেই ছুটে পালিয়ে যাওয়া। তার অভিমানী রমণী সেই অভিমানী কণ্ঠস্বরে ছন্দ করা অভিযোগ। সানি চোখ মুখ কুঁচকে মাথা ঝাঁকালো কয়েকবার। তোহা পরনে তার পছন্দের রং থাকলেও হৃদয়ে ছুঁতে পারল না। বরং এ রঙে পুরনো স্মৃতি স্মরণ করে দিয়ে ক্ষতটা যেন আরো তাজা করে দিল। এক মুহূর্তের জন্য শ্বাস আটকে দিল। সানি অসীম ধৈর্য নিয়ে নিজেকে স্বাভাবিক করে প্রশ্ন করে বসলো, তুমি কখন এলে? সন্ধ্যার দিকে। সানি শুধু ছোট করে জবাব দিল, ওহ। তুহা মাঝে সাঝে আসে বাড়িতে। রাত থেকে গেলে সানির সাথে দেখা হয়, টুকটাক কথাও হয় দুজনের মাঝে। সানি বরাবরই এখন সবাইকে এড়িয়ে যায়। সবার খোঁজখবর নেওয়া ছেলেটা অভিমান সবাইকে এড়িয়ে যায়, নাকি কথা বলার ছন্দ হারিয়ে ফেলেছে জানা নেই কারোর। তুহা আগ বাড়িয়ে কখনো জোর করে না। তুহাও আগ বাড়িয়ে কখনো জোর করে না। এই জোর শব্দটা ব্যক্তিতে ভীষণ বাধে তার। শুধু শায়লা বেগমের সাথে দেখা করে চলে যায়। মাঝে মাঝে নাদিয়াও আসে তোহার সঙ্গে। সানি তোহার পাশ কাটিয়ে যেতে যেতে বলল, বাসায় সবাই ভালো আছে? তোহা ছোট করে মাথা নেড়ে জবাব দিলাম, তোহার সাথে সানির যতবার কথা হয়েছে, সানি বাসার সবার খোঁজখবর নিয়েছে, কখনো তোহাকে জিজ্ঞাসা করেনি তুমি কেমন আছো। এই প্রশ্ন কেন করে না? সানির চাপা মনটাই ভালো জানে। করিডোর কক্ষে বসে থাকা শায়লা বেগমের সঙ্গে দু একটা কথা বলে মিনুকে কুলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল সানি। তোহা শুধু স্থির দৃষ্টিতে সানির গমন পথে তাকিয়ে রইল। সানি ঘুরে এসে জোরে সোরে দরজা লাগিয়ে দিল। বুকের ভিতর অস্থিরতা বেড়ে গিয়েছে।
অস্থির হয়ে সে অবস্থায় বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ল সানি। মিনিটাও সানির সঙ্গে কোমরের সঙ্গে ঘেঁষে শুয়ে পড়ল। ঘরের ডিম লাইটের আলো জ্বলছে শুধু। নিস্তব্ধ ঘরে এক যুবকের ক্লান্ত অস্থির শ্বাস প্রশ্বাসের আওয়াজ। ক্লান্ত চোখ জোড়া নিয়ে তাকিয়ে আছে উপরের দিকে। আনমনে বলে উঠল, মৃত্যু যদি হয় অসহনীয় যন্ত্রণার নাম, তবে আমি যে যন্ত্রণা অনুভব করছি তা কোন প্রকারের, দেহের নাকি আত্মার? প্রতিটি শ্বাস যেন কাটার মতো বেঁধে যাচ্ছে। তবুও শ্বাস নিচ্ছি, হয়তো এখনো মরার সাহস জন্মায়নি আমার। মৃত্যু যেন আমায় নিয়ে বিদ্রূপ করছে, দূর থেকে তাকিয়ে হাসছে। হাসুক, বাঁচতে হবে আমার, এখন অনেক কিছু দেখার বাকি, এখনো অনেক কথা রাখার বাকি। এর আগে এ দেহে পচন ধরাতে চাই না আমি। চোখের কিনারা বেয়ে গড়িয়ে পড়ল নরম নোনা জল। আত্মা ক্লান্ত হয়ে পড়ল, মেনে নিতে চায় না। চোখ জুড়ো তেমন প্রতি রাতে বোবা কান্না করে ক্লান্ত হয় না। অপেক্ষা প্রহর যেন ক্রমশই দীর্ঘ হচ্ছে। আয়াত থেকে শুধু খানবাড়ি খবর নেওয়া হয়। রমণীর কণ্ঠস্বর সেই লাজুক হাসি কবে থেকে দেখা হয় না। মাঝে মাঝে ভেতর থেকে প্রশ্ন জাগে, এই শাস্তি কি তারা আদৌ কাম্য ছিল? হ্যাঁ, কাম্য। সাত পাঁচ না ভেবে তার রমণীর হাত ধরে বেরিয়ে আসা দরকার ছিল। এই সমাজ বরাবরই তার সঙ্গে নিষ্ঠুর ছিল। ভদ্রতা দেখাতে গিয়ে অন্যায় করে ফেলেছে সে। তবে সে দেখবে কোন সুযোগে পাত্র পছন্দ করে রাইহান খান। সেদিনই তার মতো হিসাব খাতা খুলবে সানি। একদিকে সানি আগে থেকে এগিয়ে, তার মতো করে তার রমণীকে ভালোবাসবে না কেউ। তার মতো করে তার রমণীকে চাওয়ার ক্ষমতা কারো নেই। যার প্রতিটা নিঃশ্বাস তার আসক্তি, তার চেয়ে ভালো তার রমণীকে কে চিনবে, কে তার মতো করে আপন করে নেবে? চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। পরবর্তী পাঠও খুবই তাড়াতাড়ি দেবো, তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।